বাবুল বিজেপি থেকে যেসব কাণ্ডগুলো করছিল তৃণমূলে মূল পলিটিক্সে রাখলে বারবার পোস্টের সম্মুখীন হতে হচ্ছে সংখ্যালঘুদের এলাকার থেকে। তাই বাবুলকে দলের সাথে খাপ খাওয়ানোর ওই রিক্সে না গিয়ে তিনি তাকে গ্যারেজ দিলেন। কোয়েলের একটা জনপ্রিয়তা আছে, কোয়েলের বাবার একটা সেলিব্রিটি, ফিল্ম জগতের লোক। তৃণমূলের এই ক্রাইসিস আওয়ারে কোয়েলকে যদি পাঠানো যায়, কোয়েল তো তৃণমূলের ব্যান্ডেড লোক নয়, তার সব থেকে মমতা ব্যানার্জির তাকে বাঁচানো দরকার। এই ঋণের সামান্য কিছু যদি তাকে রিটার্ন না দেওয়া যায়, তাহলে রাজীব যদি কোনদিন মুখ খুলে ফেলে সিবিআইডির কাছে, এই জন্য দেখবে রাজীবকে আনা। কোয়েল সেলিব্রিটি, তিনি রাজ্যসভায় গেলে আমি হলপ করে এখানে বলতে পারি অন্তত এ রাজ্যের মানুষের যে প্রতিনিধিত্ব সেটা হবে না। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী পরিষ্কার তৃণমূল নেত্রীর সুপ্রিমো এবং তার বাড়ির লোকজন এবং দুর্নীতিগ্রস্ত এন্টায়ার টিমটাকে বাঁচানোর যারা যারা মূল কারিগর তাদেরকে গিভ অ্যান্ড টেক পলিসিতে পাঠানোর জনগণের স্বার্থে নয়। আশঙ্কা যে শীত কেটে তার ঘরে না চুরি করে বিজেপি, আর বিজেপির আশঙ্কা এ রাজ্যের যারা এমপি তাদের মধ্যে কেউ কেউ কি অভিষেকের আইপ্যাকের সাথে যোগাযোগ করে রীতিমতন ঘর গুছিয়ে নিয়েছে। ভিতরে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে কিন্তু এই 6 নম্বর পোস্টে দুপক্ষই লড়বে। দাদা, একেবারে গতকাল রাতের দিকেই বলা যেতে পারে তৃণমূলের একেবারে প্রার্থী তালিকার কিছু নাম আমরা দেখতে পেলাম। সেখানে কোয়েল মল্লিকের নামও যেরকম ছিল, অন্যদিকে যে নাম সব থেকে চাঞ্চল্য ছড়িয়েছে মিডিয়াতে বলা যেতে পারে জনগণের মনে, সেটা হচ্ছে অভয়া মামলার আইনজীবী মেনকা গোস্বামী, অন্যদিকে প্রাক্তন ডিজি রাজীব কুমার। এগুলো কি বলা যেতে পারে আরজি কর মামলায় যে শিলমোহর দেওয়া থেকে শুরু করে ইডির থেকে ফাইল ছিনিয়ে আনারই উপহার এই টিকিট? হ্যাঁ, তুমি একে একে আসি। আমি রাজীব কুমারকে নিয়ে শুরু করি। অ্যাজ এক্সপেক্টেড রাজীব কুমার, ওই পদটাই রাজীব কুমারকে দেওয়া হলো যেটা প্রসূন ব্যানার্জিকে দেওয়া হয়েছিল, কিংবা তারও একটু এগিয়ে যাও রঞ্জয় গগৈ যেটা পেয়েছিল। কংগ্রেসের সময় আরও অনেক উদাহরণ আছে এবং অভিজিৎ গাঙ্গুলিও তার লাস্ট উদাহরণ। আমি বলছি যে প্রথম কথা, যদি এথিক্যালি ধরা যায়, বিচার ব্যবস্থার যিনি বিচারপতি কিংবা এক্সিকিউটিভ পার্টে যিনি অফিসার আইএস আইপিএস, তারা রিজাইন দিয়ে বা অবসর নিয়ে কোনো একটা দলে আসতে পারে, দলের প্রার্থী হতে পারে, সেটা আইনত এখনো পর্যন্ত ভারতবর্ষের সংবিধান সেটা বাধা নেই কোনো। কিন্তু যদি তুমি এথিক্যালি দেখো, যেমন প্রসূন ব্যানার্জি আগে যেদিন তৃণমূলের প্রার্থী ঘোষণা হলো তার আগের দিন তিনি রিজাইন দিলেন বিকালবেলা, পরের দিন হলেন। অর্থাৎ তিনি কি রিজাইনটা দিয়েছিলেন রাত্রে স্বপ্নে, স্বপ্নে মমতা ব্যানার্জি এসে তাকে বলেছিল তোকে কালকে প্রার্থী করবো, তুই রিজাইন দে? এ তো হতে পারে না। তার মানে তার সাথে যোগাযোগ বহুদিনের ছিল। এই যে যে পদগুলো এক্সিকিউটিভ বা আইন বিচার ব্যবস্থা জুডিশিয়ারির পদ, যেগুলো সরাসরি নিরপেক্ষ পদ না হলে পরে সংবিধান এর স্যানিটি, সংবিধানের স্পিরিটটাকে পুরো গলা টিপে মেরে ফেলা হয়। সেই পদগুলোর যেভাবে পলিটিক্সে আসার ট্রেন্ড, তৃণমূলের মতন দলগুলো যেভাবে এদেরকে কাজে লাগাচ্ছে, সেটা তো আর দেখো, রাজীব কুমার জনপ্রিয় মুখ নয়। রাজীব কুমারকে কেন এনেছে? একটা সময় জনপ্রিয় মুখদেরকে পলিটিক্সে শিখণ্ডী করা হতো, কারণ রাজনৈতিক দলগুলো জনগণের থেকে বিচ্ছিন্ন হচ্ছিল, তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে মাইলেজ পাওয়া, ভোটে জেতা। এই ট্রেন্ডটা পশ্চিমবঙ্গে ছিল না। পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরে এই ট্রেন্ডটা চালু করে, বিজেপিও সেই একই জুতোতে পা কলায়। এবার প্রশ্নটা হচ্ছে, রাজীব কুমার তো সেলিব্রিটি নয়, তাকে মমতা ব্যানার্জি বেছে বেছে রাজ্যসভায় কেন পাঠালো? যদি একটু শুরুর দিকে দেখো, সেই বিখ্যাত একটা ছড়া আছে না, কবিতা আছে, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার এই ঋণ। এই যে ঋণ মেটানো, রাজীব কুমার কে? সেই রাজীব কুমার যিনি ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি তার মতন মেধাবী আইপিএসকে বিরোধীদের ফোন ট্র্যাপ করতে, তথ্য প্রমাণ লোপাট করতে, সারদার বিপুল টাকা লেনদেন, সেই যেটা নিয়ে কুণাল ঘোষকে বলতে হয়েছিল যে সারদা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তার লাল ডায়েরি, পেন ড্রাইভ, ফিজিক্যাল ডকুমেন্টস, ডিজিটাল ডকুমেন্টস
সব কিছু লোপাট করেছিল এই রাজীব কুমার, যাকে বিরোধীরা বলে লোপাট কুমার। তার ফল কি হলো? তাকে সিবিআই ধরতে আসলে মমতা ব্যানার্জি ধর্ণা দিলেন, মানে তুমি আমায় দেখেছো, আমি তোমায় দেখবো, এক হরিহর আত্মা। তারপরে আত্মগোপন করলেন, আবার মমতা ফিরিয়ে আনলেন, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপির পোস্টে ভারপ্রাপ্ত করে বসালেন, মণিভাণ্ডর থেকে তুলে নিয়ে এসে। আইটিতে বেআইনিভাবে তাকে বসিয়ে রাখা হয়েছিল, আইপিএস আইটিতে বসে থাকতে পারে না, আইটি ডিপার্টমেন্টে। অনেককে টপকে তাকে কোনোভাবেই স্থায়ী ডিজিপি করা যাবে না ভারতবর্ষের আইন অনুযায়ী, তাই তাকে ভারপ্রাপ্ত করে রাখা হয়েছিল। শুধু তাই নয়, রিটায়ারমেন্টের আগেও একবার নাম পাঠানো হয়েছিল ডিজিপির জন্য। সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রের সিভিল সার্ভিস কমিশন যে ইউপিএসসি এরা মানেনি এক্সিস্টিং আইন অনুযায়ী। তাই মমতা ব্যানার্জির একটু মানসিক চাপ ছিল, রাজীব মুখ খুলে ফেললে তো বিপদ, কুণাল মুখ খুলে বললেই বিপদ, তাই এদেরকে গ্যারেজ পোস্টিং করো, এদের কিছু রিওয়ার্ড দাও। এই রিওয়ার্ড এই লাস্টতম রাজীব বাবুর মানে কুকীর্তি একটা ছিল। আইপ্যাককে যখন মমতা ব্যানার্জি ছুটে গেলেন, ডাকাতি করলেন, কোট আনকোট, যেটা ইডি সুপ্রিম কোর্টে বলেছে ডাকাতি, সেই জায়গায় কিন্তু পুরোদস্তুর এই জনগণের সেবক রাজীব কুমার, তিনি কিন্তু আবার অবতার হয়ে মানে মমতা ব্যানার্জিকে উদ্ধার করলেন। এবং যেটা হওয়ার, ইডি রাজীব কুমারের নামও জমা পড়েছে, আরও অনেক পুলিশের আধিকারিকদের নাম, তারা ওখানটা কি করছিল মমতা ব্যানার্জির একটা পলিটিক্যাল মানে ডাকাতির জায়গায়। এসব থেকে মমতা ব্যানার্জির তাকে বাঁচানো দরকার। এই ঋণের সামান্য কিছু যদি তাকে রিটার্ন না দেওয়া যায়, তাহলে রাজীব যদি কোনদিন মুখ খুলে ফেলে সিবিআইডির কাছে, এই জন্য দেখবে রাজীবকে আনা হলো। ইউপির রাজীবকে বাঙালিদের পার্টি তৃণমূল নেত্রী কংগ্রেস, যারা বাঙালি ধ্যান, বাঙালি জ্ঞান, বাঙালি চিন্তামণি, সকাল বিকাল বাঙালি কি খাবে, বাঙালি কেন হলো না, এইসব গালাগালি করে যায় কেন্দ্র বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, তারা বসালেন। আর তুমি যেটা বলছিলে, এই যে ভদ্রমহিলা মেনকা গুরুস্বামী, আচ্ছা মেনকা গুরুস্বামীর একটা জিনিস তোমরা করছো, বিজেপির স্ট্র্যাটেজিস্ট মোহন গুরুস্বামীর কন্যা, আরএসএস এর লোক। এবার তুমি আমাকে, আমার মুখ দিয়ে তুমি বলবে না তাহলে কি এটা বিজে মূল, বিরোধীরা বা বামেরা যেটা বলে, আমি ওই তত্ত্বে যাচ্ছি না। আমি বলছি আপনি গুরুস্বামীকে কেন বসালেন? আরজি করের ওই অসহায় মেয়েটার রেপিসদের বা বকলমে রাজ্য সরকারকে, বকলমে বিনীত গোয়েলকে বাঁচানোর জন্য ইনি কি না করেছেন। শুধু তাই নয়, চাকরি চুরি, টেট, যা বলবে একের পর এক, লাস্টতম সংযোজন আইপ্যাকের মামলাটা, মমতা ব্যানার্জি আর কি কি কারণে একে নিয়ে আসলো তা তো অনেক কিছুই আমরা জানতে পারি না জনগণ, কিন্তু আপাতত খালি চোখে যেগুলো দেখা যাচ্ছে, তার যেটুকু আমি ছিটেফোঁটা বললাম, এই ভদ্রমহিলাকে আনা হলো এবং বসানো হলো যিনি তেলেঙ্গানার বাসিন্দা। অর্থাৎ এখানেও মমতা ব্যানার্জি বাঙালিদের দল তেলেঙ্গানার লোককে তুললেন। আর বেঁচে রইল দুটো পোস্ট, কোয়েল মল্লিক আর যেন কে আরেকটা হচ্ছে আমাদের কোয়েল মল্লিকের সাথে দেওয়া হলো বাবুল সুপ্রিয়। দেখো বাবুল সুপ্রিয়র পাস হিস্ট্রি কি, বিজেপির লোক, দাঙ্গা লাগানোর তার নামে একটা অভিযোগ আছে, আসানসোলে দাঙ্গার উস্কানি দেওয়া, তোমরা জানো। বাবুলকে দলে আনলেন, দলে এনে জিতিয়েও বাবুলকে দলে আর রাখতে পারছেন না, কারণ খাপ খাওয়ানোর একটা ব্যাপার আছে। বাবুল বিজেপি থেকে যেসব কাণ্ডগুলো করছিল, তৃণমূলে মূল পলিটিক্সে রাখলে বারবার পোস্টের সম্মুখীন হতে হচ্ছে সংখ্যালঘুদের এলাকার থেকে। তাই বাবুলকে দলের সাথে খাপ খাওয়ানোর ওই রিক্সে না গিয়ে তিনি তাকে গ্যারেজ করলেন, একটা পুনর্বাসন দিলেন, যা বাবা তুই শান্তিতে থাক। এদিকে বড্ড করছে আদি তৃণমূলের লোকজন। আচ্ছা, এটা গেল। আর কোয়েলকে কেন দিল? কোয়েলের একটা জনপ্রিয়তা আছে। কোয়েলের বাবার একটা সেলিব্রিটি, ফিল্ম জগতের লোক। তৃণমূলের এই ক্রাইসিস আওয়ারে কোয়েলকে যদি পাঠানো যায়, কোয়েল তো তৃণমূলের ব্যান্ডেড লোক নয়, তার বাবা বিধায়ক হতে পারে,
ওর বাবাও খুব অ্যাক্টিভ তৃণমূলী, এটা কেউ বলতে পারবে না, অতি বড় শত্রুও বলতে পারবে না। এবার প্রশ্নটা হচ্ছে এদের দেওয়ার অর্থ এই যে এক ঝাঁক রাজ্যসভায় যাওয়ার জন্য তৃণমূলের একাধিক লাইন পড়ে গেছে। এদের মধ্যে কাকে শ্যাম রাখবে না কুল রাখবে, মমতা ব্যানার্জির একটা চাপ। তাই মমতা ব্যানার্জির দল দেখবে যখনই গোষ্ঠীকন্দল দিকে দিকে মাথা চাড়া দিয়েছে, তখনই সেলিব্রিটিদের মাথায় বসিয়ে দিয়েছে, যাতে আর কারো কোনো প্রশ্ন নেই, প্রশ্ন থাকতে পারে না। একটা নন পলিটিক্যাল লোককে বসিয়ে দিয়েছে, সে জনগণের জন্য একটা কথা না বলুক, সে ওই যে শৌখিন ফুলদানির মতন। কোয়েলের অভিনয় অসাধারণ, কোয়েল অসাধারণ ফিল্ম করেন, অসাধারণ ব্যক্তি মানুষ হিসেবেও আমি তার ব্যক্তিগত ইয়ে নিয়ে কোনো মত দিচ্ছি না। কিন্তু দেখো, কোয়েল সেলিব্রিটি, তিনি রাজ্যসভায় গেলে আমি হলপ করে এখানে বলতে পারি অন্তত এ রাজ্যের মানুষের যে প্রতিনিধিত্ব সেটা হবে না। কারণ প্রথমেই তুমি যদি এই রাজ্যের সেলিব্রিটি তৃণমূলী এদের কথা ভাবো, রিপ্রেজেন্টেটিভ, সেটা রাজ্যসভায়, লোকসভায় কিংবা বিধানসভায়, তাদের যদি অ্যাটেন্ডেন্স দেখো, সবচাইতে পোর অ্যাটেন্ডেন্স এদের। দেব যাই না, যাই কি সন্ধ্যা দেবী, সন্ধ্যা রায় পাঠানো হয়েছিল, সওয়াল জবাবই করেন না। এই যে একের পর এক সেলিব্রিটিদের, যাদেরকে আমরা বলি ওই আয়নার সামনে ফুলদানিতে রাখা শৌখিন ফুল, এরা তো রাজনীতিটা বোঝে না। সচিন তেন্ডুলকরকে রাজ্যসভায় পাঠিয়ে খুব বেশি সেই রাজ্যের উপকার করতে পেরেছে, এটা কেউ বলবে না। এই যে একের পর এক এই সেলিব্রিটিদের পাঠানো হয়, কেন পাঠায়? এই দলগুলো, তাদের দলের ভিতরে মতাদর্শর যেহেতু কোনো কিছুই নেই, শুধু কামানো আর জনগণের প্রতিনিধি সেজে নিয়ে লুটে পুটে খাওয়ার জন্য টিকিট পাওয়ার যে দৌড়টা, এই মাফিয়া মাসেলম্যান ভর্তি হয়ে যাওয়ার দলে, এদের থেকে চাপ মুক্তির জন্য সেলিব্রিটিদেরকে শিখণ্ডী করে। তৃণমূল কোয়েলকে তাই করলো। অর্থাৎ তৃণমূলের রাজ্যসভার প্রার্থী পরিষ্কার তৃণমূল নেত্রীর সুপ্রিমো এবং তার বাড়ির লোকজন এবং দুর্নীতিগ্রস্ত এন্টায়ার টিমটাকে বাঁচানোর যারা যারা মূল কারিগর, তাদেরকে গিভ অ্যান্ড টেক পলিসিতে পাঠানো হলো, জনগণের স্বার্থে নয়। রাজীব কুমার দক্ষ আমলা হতে পারে, দক্ষতার সাথে তৃণমূলের সমস্ত কুকীর্তির তথ্য উইটনেস লোপাট করতে পারে, এই দক্ষতা ভূভারতে কেন পৃথিবীতে খুব কম লোকেরই আছে। কিন্তু উনি জনগণের হয়ে রাজ্যসভায় দাবি দাবা আদায় করবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওটা ভেবে নিও তৃণমূল নেত্রীও জানেন না। কেন পাঠানো হলো? মুখ বন্ধ রাখো। আর মেনকা স্বামী, আমি তোমাকে বলছি, মেনকা স্বামী যেই স্ট্রেচারের আইনজীবী, মমতা ব্যানার্জি মেনকা স্বামীকে নেওয়ার পিছনে একটা বড়, মেনকা গুরুস্বামীকে নেওয়ার পিছনে একটা বড় কারণ, এই যে কপিল সিব্বাল, তিনি তো কংগ্রেসের রাজ্যসভায় একাধিকবার ইয়ে করেছে, ইভেন কেন্দ্রীয় মিনিস্টারও ছিলেন। কিংবা তুমি যদি দেখো, ওই যে আমাদের তৃণমূল আরেকজনকে পাঠিয়েছিল, কংগ্রেসের যিনি আমাদের উকিল ছিলেন, ওই নামটা খেয়াল করছে না, এদেরকে নেওয়ার কারণটাই হচ্ছে এরা আইনজীবী সত্তায় এতটাই সাকসেসফুল, এতটাই প্রভাবিত, তৃণমূল দুর্নীতি করবে, সব ঠিকঠাক থাকলে আবার ওরা ক্ষমতায় ফিরে আরও দুর্নীতি করবে। 44টা দপ্তর মমতা ব্যানার্জি, সবগুলোই দুর্নীতিগ্রস্ত। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি মেনকা আইনজীবী হিসেবে তৃণমূলের সাথে অ্যাটাচ থাকার চাইতেও আরও বেশি বন্ডিংয়ে রাখা যায়, যে তুমি তৃণমূলের সাংসদ, তৃণমূলের লোক, তুমি তৃণমূলের প্রতি বেশি কমিটেড থাকবে, তাহলে আমাদের বাঁচানোর জন্য আইনজীবী হিসেবে যত ধরনের কুবুদ্ধি দিয়ে আমার দলটাকে বাঁচানো যায়, ঠিক যেমন আরজি করের মেয়েটার মামলাটায় রাজ্যের একাধিক আমলা, তারপরে আধিকারিক ফেসে যাওয়া, এমনকি কিছু নেতাও ফেসে গেছিল খবর, যেটা এদেরকে বাঁচাতে মেনকা স্বামীর যে ভূমিকাটা, সেটা তো মমতা ব্যানার্জি ভুলবে না। ওই ঐতিহাসিক ভয়ানক গণ আন্দোলন, তার থেকে পুরো বিষয়টাকে চ্যানেলাইজ করে সুপ্রিম কোর্টে তুলে নিয়ে যাওয়া, পুরো বিষয়টাকে থেকে ওটাকে পুরোপুরি আইসোলেট করে শুধুমাত্র এটা একটা জুডিশিয়ারির মানে মেডিকেল একটা হত্যা, একটা দুর্নীতি, ছোট দুর্নীতির অংশ, এটা দেখিয়ে নিয়ে আন্দোলনটাকে স্তীমিত করা, তারপরে একে একে পুরো শুনানিটাকেই ঠান্ডা ঘরে ঢুকিয়ে দেওয়া। এর মুখ্য
মাস্টার মাইন্ড তো এরা, কপিল সিব্বল, এই মেনকা গুরুস্বামী, ঠিক আছে, এই যে দিকটা মমতা ব্যানার্জি কিন্তু মাল্টি ডাইমেনশনে ভাবছে। দেখো আরেকটা যে পোস্ট, এই যে মমতা ব্যানার্জি, আমরা এতদিন বিভিন্ন জায়গায় শুনছিলাম মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের সরকার, সংখ্যালঘু মুসলিমরা উজাড় হস্তে 92-93% ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে আজকে মসনদে রেখে দিয়েছেন। আমরা ভেবেছিলাম সংখ্যালঘুদের তরফ থেকে অন্তত কাউকে রিপ্রেজেন্ট করাবে, যদিও আমি এখনো বলছি 4টে এখানে আছে, 6 নম্বর সিটটার জন্য কিন্তু এখনো দর কষাকষি হচ্ছে বিজেপি ভার্সেস তৃণমূল। দেখো যে তার যদি এটা দর কষাকষিটা ভিতরে হয়ে যায় সেটেলমেন্ট, তাহলে আলাদা জিনিস, কিন্তু কিন্তু যদি দর কষাকষিটা না হয়ে ভোটাভুটি হয়, দুই শিবির কে কার ভোটারদের ক্রস ভোট থেকে আটকাতে পারবে তার উপরে 6 নম্বর যে পোস্টটা ওটা নির্ভর করবে, কারণ বামেদের তো এবার আর কেউ হচ্ছে না। এই 6 নম্বরটায় তৃণমূলের আশঙ্কা যে শীত কেটে তার ঘরে না চুরি করে বিজেপি, আর বিজেপির আশঙ্কা এ রাজ্যের যারা এমপি তাদের মধ্যে কেউ কেউ কি অভিষেকের আইপ্যাকের সাথে যোগাযোগ করে রীতিমতন ঘর গুছিয়ে নিয়েছে। এই ট্রুলি স্পিকিং যদি ভিতরে অ্যাডজাস্টমেন্ট না হয় তাহলে কিন্তু এই 6 নম্বর পোস্টে দুপক্ষই লড়বে এবং দুপক্ষ লড়ার জন্য ওইটাকে মমতা ব্যানার্জি একটা ইস্যু করে রেখেছে। মুদ্রা কথা, বাঙালিদের কথা, বাঙালিদের খাদ্যের কথা, বাঙালি অস্মিতার কথা, বাংলা ভাষার অস্মিতার কথা নিয়ে যারা পুরো 19-এর থেকে আজ অব্দি নির্বাচনটায় একের পর এক বৈতরণী পার করে যাচ্ছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস, ঠিক আছে, তারা রাজ্যসভায় বাঙালি খুঁজে পেল না, 50% বাঙালি খুঁজে পেল না এই রাজ্যের, ঠিক আছে। আর যারা কথায় কথায় সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, সংখ্যালঘু আমাদের দুধেল গাই, কেউ কেউ তো ওদেরই নেতারা বলতে শুনেছি পায়ের চটি, মমতা ব্যানার্জি তাও তো পায়ের চটির যোগ্য করেছে সংখ্যালঘুদের, বোঝো, বিজেপি তো সেটাও দেয়নি, এমনও অত্যুক্তি আমরা শুনেছি বিভিন্ন প্রোগ্রামগুলোতে। এহেন সংখ্যালঘুদের কথা মমতা ব্যানার্জি এই রকম ভোট নির্বাচন এই সময়গুলোতে কেন যেন ভুলে যায়। তা না হলে এ রাজ্যে স্বাধীনতার পর থেকে এইবারই প্রথম 21-এর নির্বাচনের পরে মমতা বা 24-এর নির্বাচনের আঙ্গিকে যদি দেখো, সবচাইতে কম সংখ্যক মুসলিম প্রতিনিধিত্ব করছে বিধানসভায়। এটা এরপরেও তোমরা বলবে মমতা ব্যানার্জি যেটা মুখে বলেন আর যেটা কাজে করেন তার মানে ডিফারেন্স নেই, দুটোই এক। আমি তো অন্তত প্রমাণ দিয়ে তোমাদের বলে দিলাম। মুদ্রা কথা, রাজ্যসভার এই 4টি মুখ, তার মধ্যে দুটোই মানে বাংলার বাইরের অবাঙালি মুখ এবং এ রাজ্যের দুটো বাঙালি মুখ। এই চয়েসটা, এদের নির্বাচনটা মমতা ব্যানার্জির কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতা যেমন প্রতিফলিত হয়েছে, তার চেয়ে বড় বেশি বাধ্যবাধকতা তার দুর্নীতি, তার কুকীর্তিকে জাস্টিফাই করে দিয়েছে যারা, তাদেরকে ঘুষ দেওয়া বা রিওয়ার্ড দেওয়ার অঙ্কে